প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছু কথা বলতে চাই, অবশ্য কী নিয়ে বলতে চাই এটি আমি ক্যাপশনে দিয়ে দেব শিরোনাম হিসাবে, আপনারা সেটি পড়ে বুঝতে পারবেন। তার আগে বলে নিই যে আমি বা আমরা এমন একটি ক্ষুদ্র জেলা শহরে বসবাস করি। এমনিতেই সম্প্রতি যে বাংলাদেশের শিক্ষার মান নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে, সেখানে বলা হয়েছে যে একাদশ শ্রেণীতে পড়া একজন শিক্ষার্থী যে শিক্ষার মান সেটি আসলে সপ্তম শ্রেণীর সমমানের, অর্থাৎ যে ছেলেটা একাদশ শ্রেণীতে পড়ছে তার বুদ্ধি জ্ঞান শিক্ষার মান হলো সপ্তম শ্রেণী পড়ুয়া একজন শিক্ষার্থীর সমান। সেই দেশে, এটা হচ্ছে টোটাল দেশের হিসাব, সেই দেশের হিসাবে ঝিনাইদহের মতো একটি ক্ষুদ্র জেলা শহর, যেখানে খাতা কলমের শিক্ষার মান হয়তো 50+ দেখাতে পারে, কিন্তু এখানে শিক্ষার মান খুবই খারাপ। যতটুকু শিক্ষা অর্জন করেছে সেগুলো ওই 5টা প্রশ্ন লিখলে পাস, এবং 5টা বড় প্রশ্ন এবং 5টা ছোট প্রশ্ন লিখলে পাস, সেই শিক্ষা তারা অর্জন করেছে। অধিকাংশ মানুষ যাদেরকে আমরা শিক্ষিত মনে করি, শিক্ষাবিদ মনে করি, সচেতন মনে করি, এদের আলাদা কোনো পড়াশোনা নেই। এটা অনেকের সাথে মিশে কথা বলে আমি বুঝতে পেরেছি। সেই কারণেই যখন নিজের ফেসবুক ওয়ালে কিছু বিষয় নিয়ে একটু লেখালেখি করি, এই লেখালেখিটা করি আসলে নিজের বিবেকের জায়গা থেকে, নিজের জানা বোঝার জায়গা থেকে। সেই জায়গায় দু একজন মানুষ খুব বিশ্রী এবং তথ্য সমৃদ্ধ নয় এরকম মন্তব্য করেন, যেগুলো মানসিকভাবে যন্ত্রণা দেয়, এবং এই সকল মানুষকে আনফ্রেন্ড করে দিই, যোগাযোগ রাখতে চাই না, এদেরকে এড়িয়ে চলি। কিন্তু মনে হয় যে এই কমেন্টটা তো আর অন্যান্য ফ্রেন্ডরা দেখেছে, তারা তো মিটিমিটি করে হাসছে যে এই মন্তব্য করেছে, এর জবাবও কী দেবে। তো তার জবাব না দেওয়ার চেষ্টা করি অনেক সময়। আবার মনে হয় যে যদি জবাব না দিই, সেই ক্ষেত্রে ভাববে যে ওই মন্তব্যকারীর মন্তব্যকে আমি মেনে নিলাম। সেই কারণে অনেক সময় জবাব দেওয়া লাগে। তো অধিকাংশ সময় রাগ চলে আসে ভিতরে যে না জেনে মন্তব্য করছে। আপনাদের আরেকটি বিষয় আমি বলে নিই যে ধরেন একটা মানুষ ইতিহাস পড়েছে, ধরেন আমি ইতিহাস পড়েছি এবং পড়ে যাচ্ছি, এবং এখন পর্যন্ত আমার সবথেকে প্রিয় সাবজেক্ট হলো ইতিহাস। এখন আমি ইতিহাস জানি, ধরেন যে মোগল সাম্রাজ্যের ইতিহাস আমি জানি। এই যে মোগল সাম্রাজ্যের ইতিহাস আমি জানি, এটি জ্ঞানের কোনো অংশ নয়, একটি ঘটে যাওয়া ঘটনা যেটি বই আকারে প্রকাশ করা হয়েছে পক্ষে বিপক্ষে নানাভাবে, সেটি পড়ে আমি জানি। কি জানি? একটা তথ্য জানি যে মোগল সাম্রাজ্য কে কে সম্রাট ছিল, তারা কিভাবে শাসন করেছে, অত্যাচার ছিল নাকি সুশাসক ছিল, সেই ঘটনাগুলো আমি জানি। এগুলো একটা তথ্য, এগুলো জ্ঞানের কোনো অংশ না। জ্ঞানী হওয়া অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার জ্ঞানী হওয়া। এখন যে বিষয়টি আমি বলতে চাই সেটি হলো যে আমি একজন মুসলমান, এবং এই দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ। এই দেশে যারা মুসলমান, অধিকাংশ মুসলমান জানে না যে তাদের শত্রু আসলে কে। তারা আন্দাজে এ হুজুর সে হুজুর, বিভিন্ন দলমত, কে কি বলেছে, তারপরে সিদ্ধান্ত নেয় বা মনস্তান্ত্রিকভাবে ভাবে যে অমুক তার শত্রু, কিন্তু প্রকৃত অর্থে সে বোঝে না যে কে তার শত্রু। এই যে সমুদ ফটিলা, উচ্চারণটা সঠিক হচ্ছে কিনা জানি না, আমি এইগুলো মনে রাখতে চাই না। এমনি এগুলো সব নাটক আমি জানি, এই কারণে মনে রাখতে চাই না। এই যে সমুদ ফটিলা, এটি সম্পূর্ণ ইসরায়েলের একটি প্রকল্প, ইসরায়েলের একটি সাজানো প্রকল্প। কেন বলছি সাজানো প্রকল্প? ধরেন, তার আগে বলে নিই যে এই যে গাজায় যে চলমান যুদ্ধটা চলছে, এই যুদ্ধটা যে হামাসের একটা অংশ প্যারাশুট করে ইসরায়েলের মধ্যে ঢুকে আক্রমণ করলো, অনেক মানুষকে হত্যা করলো, তার বিপরীতে ইসরায়েল এই যুদ্ধটা করেছে। ঘেমে যাচ্ছি, একটু পুশ করে নিই, ঘামটা মুছে নেব। হ্যাঁ বন্ধুরা,
যা বলছিলাম যে হামাসের যে অংশটি ইসরায়েলের মধ্যে প্যারাশুটে করে ঢুকে ইসরায়েল নাগরিকদের হত্যা করলো, এইটিও ইসরায়েলের একটা প্রকল্প বলে আমি বিশ্বাস করি। এখন আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে যে কিভাবে আপনি এটি বিশ্বাস করেন। আপনাদের ছোট্ট কয়েকটি উদাহরণ দিই। যে আপনারা জানেন যে ক্রুসেড যুদ্ধ হয়েছিল জেরুজালেমকে কেন্দ্র করে। খ্রিস্টান এবং মুসলিমদের যে খলিফা আছে, আমাদের যে মুসলিম খলিফা এবং খ্রিস্টানদের যিনি কি বলে, মানে চার্চে তো পাদ্রি বলে, মনে করতে পারছি না ওনাদের যে ওই যে আমাদের দেশে আসছিল, ওই যে ইসে থাকে, ওই যে তা ওনাদের যে পোপ মনে পড়েছে। পোপ এবং আমাদের যে খলিফা উভয়ে ঘোষণা দিয়ে যে ক্রুসের যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটার একটা পর্যায়ে যেয়ে 200 বছর ধরে চলেছিল এই যুদ্ধটা। এই যুদ্ধটার একটা পর্যায়ে যেয়ে যাকে ক্রুসেড বিজয়ী বলা হয়, সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তিনি লক্ষ্য করলেন যে এই জেরুজালেমের মধ্যে অনেক মসজিদের ইমাম যারা খুব সুন্দর করে কোরআন পড়ে এবং কোরআনের হাফেজ পানি খাবা বন্ধুরা, বাচ্চাকে পানি খাওয়াচ্ছিলাম। যে কথা বলছিলাম যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনি বুঝতে পারেন যে এই জেরুজালেমের অনেক মসজিদের খতিব বা ইমাম তারা হলেন ইহুদি এবং তারা হাফেজ এবং তারা শুরু করে কোরআন পড়ে, নামাজ পড়ায় এবং মুসলিম জনগোষ্ঠীকে তারা বিভিন্ন ধরনের ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছিলেন। তা সালাউদ্দিন প্রত্যেককে ধরে ধরে গ্রেপ্তার করেছিলেন এবং শাস্তি দিয়েছিলেন। এখন ধরেন যে বাংলাদেশের একটা বড় মসজিদ, নাম করা মসজিদ আছে না, এরকম দৃষ্টিনন্দন মসজিদ, অনেক মানুষ যায়, সেরকম একটি মসজিদের খতিব বা ইমাম যদি আপনি দেখেন যে খুব সুন্দর করে কোরআন পড়ে, হাফেজ এবং অনেক সুন্দর বক্তা, সেই ব্যক্তি একজন ইহুদি, এটি নিশ্চয়ই আপনার বিশ্বাস হবে না। কিন্তু এরকম ঘটনা বিশ্বে আছে, কারণ ইতিহাস বলছে যে এরকম ঘটনা বিশ্বে আছে। এখন এই শ্রমুদ ফটিলা, এইটি ইসরায়েলের একটা প্রকল্প। কেন এই প্রকল্প করতে গেল ইসরায়েল? এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে তারা এই বিগত কয়েক বছর ধরে যে পরিমাণ শিশু নারীকে হত্যা করেছে, সেই হত্যা করার কারণে সারা পৃথিবী জুড়ে এই ইসরায়েল এবং ইসরায়েলের নাগরিকদের সম্পর্কে বিশ্বে একটি ঘৃণা ছড়িয়ে গিয়েছে। কোনো পৃথিবীর কোনো দেশে যে নিরাপদ বোধ মনে করে না। যে কোনো একজন সাধারণ ব্যক্তি একজন ইসরায়েলকে চাকু মেরে দিতে পারে, হত্যা করে ফেলতে পারে ওই ঘৃণার জায়গা থেকে। এই ঘৃণাটা মাঝে মধ্যে তারা কাটানোর জন্য তারা কিছু প্রকল্প হাতে নেয়। তারই একটি অংশ হচ্ছে এই শ্রমিক ফটিলা। এখন শ্রমিক ফটিলায় আমরা কি দেখলাম যে ইউরোপের অনেক নামকরা মানবাধিকার কর্মী তারা বিশাল জাহাজ নিয়ে খাদ্য খাবার নিয়ে যাচ্ছে, প্রত্যেক দেশে সারা বিশ্বে নিউজ হচ্ছে। এই নিউজ তারা কিন্তু সবাই জানে যে আমরা ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারবো না, সব তারা জানে। ইসরায়েলে আমরা যাব, গ্রেপ্তার হবে, এই হবে, সব আমাদের ছেড়ে দেবে, সব তারা জানে। তারা ওখানে পৌঁছাতে পারলো না, কিন্তু মিডিয়া গাজা থেকে সরে ইসরায়েলের এই শ্রমিক হোটেলের দিকে আসলো। এতে করে কি হলো যে না, ইসরায়েলি সৈন্যরা তো অত খারাপ না, এরা তো এই মানবাধিকার কর্মীদের তো আর গুলি করেনি, এদের তো মারেনি, ধরে সুন্দরভাবে শ্মশান ছেড়ে দিয়েছে। ওদের ওই প্রতিবেশী গ্যাঞ্জাম, এক জায়গায় থাকা নিয়ে যা হয় আর কি, হাড়ি থাকলি, দুটো হাড়ি পাশাপাশি থাকলে ঠুংঠাঙায় ওই গ্যাঞ্জাম। এই যে মানুষের মধ্যে ইসরায়েলি যে নৃশংস যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী সম্পর্কে যে পজিটিভ একটা চিন্তা, এটিকে ছড়িয়ে দিল ইসরায়েল এই শ্রমিক ফটিলার মাধ্যমে। এগুলো একটু বোঝার চেষ্টা করবেন, অনেক পলিসি করে বোঝার চেষ্টা করবেন। কারণ ইউরোপীয় আলারা গেল, আচ্ছা এই শ্রমিক ফটিলার মতো যে প্রকল্প বা যে উদ্যোগ প্রোগ্রাম যাই বলি, এগুলো তো আরব দেশগুলোর নাগরিকরাও তো অনেকে করতে চায়।
আমার কাছে খবর আছে, অনেক প্রবাসী ভাই আছে, তাদের কাছে আমি শুনি যে ওই দেশে তোমাদের মালিকদের মনোভাব কী। তারা আমার কাছে বলে তারা আসলে কিছু করতে চায়, পারে না, সরকার দেয় না। তো তারা তো ইচ্ছা করলে করতে পারতো, আরবে যে দেশগুলো আছে তারা তো করেনি, ইউরোপের লোকজন কেন করলো? কারণ আমরা সবাই জানি যে এই বিশ্বের নেতৃত্ব দিচ্ছে ইউরোপ এবং আমেরিকা। তারা ইচ্ছা করলে যে কোনো পৃথিবীর যে কোনো দেশের যুদ্ধ থামিয়ে দিতে পারে এবং যে কোনো দেশের যুদ্ধ বাদিয়ে দিতে পারে। তাহলে ইউরোপ কেন চুপ আছে? ইউরোপের মানুষদের প্রতিও ঘৃণা ছড়িয়ে যাচ্ছে এবং আমেরিকার প্রতি মানুষের ঘৃণা ছড়িয়ে যাচ্ছে। সেই ঘৃণা নিবারণ করার জন্য এটি ছিল একটি প্রকল্প। এবার বলি, যুক্তরাজ্য সম্ভবত ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে, এটা আমি একটু দেখেছি, আমি শিওর না, ভেরিফাই করিনি, ভেরিফাই না করে বলছি। যদি দিয়ে থাকে তাহলে বলছি কেন দিয়েছে। ধরেন যে প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এই পৃথিবীতে মুসলমানরা একটা শক্তি, পরাশক্তি, শুধু শক্তি না, পরাশক্তি, মুসলিমদের পরাজিত করার মতো শক্তি তখন পর্যন্ত ছিল না। প্রথম বিশ্বযুদ্ধে মুসলিমদের যে বড় রাষ্ট্র, মানে বড় সাম্রাজ্য অটোমানদের পতন হয়ে গেল এবং সম্মিলিত ইউরোপ বাহিনীর সবথেকে বড় টার্গেট ছিল এই খেলাফত ব্যবস্থা ভেঙে ফেলা। এবং খেলাফত ব্যবস্থা 1926 সালে তারা ভেঙে ফেলে। কারণ খেলাফত থাকলে সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে একটি কমিউনিটি থাকতো, একটা যোগাযোগ থাকতো, একজন নেতা থাকতো। সেটা যেন না থাকে এই কারণে ইউরোপীয় সম্মিলিত বাহিনী অটোমানদের যেরকম ধ্বংস করেছে, পাশাপাশি খেলাফত ব্যবস্থাও কিন্তু তারা ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দেওয়ার পরে এই যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ওরূপে ব্রিটিশ বা ইংল্যান্ড যাই বলি, তৎকালীন ইনাদের যে প্রধানমন্ত্রী ছিল, ওনার নাম ছিল বেলফোর। ইনি একটা ঘোষণা দেয়, যে ইতিহাসে বেলফোরের ঘোষণা আছে যে প্যালেস্টাইনে একটা ইসরায়েলি রাষ্ট্র হবে। তা সেই রাষ্ট্রটি যেহেতু ওই ইউরোপীয় বাহিনীর নেতৃত্ব দিয়েছে ইংল্যান্ডের ঘোষণার কারণে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই রাষ্ট্রটি গণহত্যা চালিয়ে নিজেরা তো ঘৃণা অর্জন করেছেই এবং পাশাপাশি এই ঘৃণার দায় যুক্তরাজ্য সহ ইউরোপ এবং আমেরিকার পরেও বর্তায় আছে এই ঘৃণার দায়। সেই ঘৃণার দায় থেকে বাঁচার জন্য যুক্তরাজ্য বর্তমানে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পারে। কারণ ইতিহাস কিন্তু কখনো মানুষ ভুলে যায় না এবং ইতিহাস বিভিন্ন রাষ্ট্রনায়কের জন্ম দেয়, বিভিন্ন মিলিশিয়া বাহিনীর জন্ম দেয়। যেমন হিজবুল্লাহ একটা মিলিশিয়া বাহিনী কি বলিনি, বেসরকারি সেনাবাহিনী, সহজ অর্থে কোনো রাষ্ট্রের না। ধরেন আমি নিজেই 20,000 30,000 লোকের একটি সেনাবাহিনী তৈরি করেছি, যে কেউ আমাকে অর্থ দেয়, সেই অর্থ দিয়ে আমি সেনাবাহিনীটা পরিচালনা করি। যেমন শ্রীলঙ্কায় তামিল টাইগাররা ছিল। ধরেন যে 100 বছর পর এরকম একটা মিলিশিয়া বাহিনী তৈরি হইলো, কী কারণে? গাজায় মুসলমান হত্যা হয়েছে, সেই রাগের পরে একজন ব্যক্তি একটা মিলিশিয়া বাহিনী তৈরি করলো প্রতিশোধ নেওয়ার জন্য। তো তখন তো ইংল্যান্ড বলবে যে আমরা তো আবার ফিলিস্তিনিকে ক্ষমা করে দিছিলাম, আমরা তো ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দিছিলাম। আমরা যেরকম রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে ঘোষণা দিয়েছিলাম, ফিলিস্তিনের প্রতিও আমরা দয়া দেখাইছি, আমরা উভয়ের প্রতি আমরা দয়া দেখাইছি। এই দৃষ্টান্ত তৈরি করার জন্য যুক্তরাজ্য ইতিহাস থেকে বাঁচার জন্য ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পারে। কিন্তু তাদের মূল উদ্দেশ্য সবসময় তারা মুসলমানদের বিভক্ত করে রাখতে চায়। এই সমুদ ফুটবলার মতো একটি প্রোগ্রাম আরবের যারা শেখ আছে এরা করুক, তো গুলি করে সব কটারে মেরে ফেলবে না, ইসরায়েলরা করুক, অনেক করতে চায়। অনেক আরব, সৌদি আরবের বা আশপাশে যে আরব রাষ্ট্রগুলো আছে তার অনেক বড় বড় শেখ আছে যারা করতে চায়। আমাদের দেশে তুরস্ক ইনভেস্ট করে মুসলমানদের পিছনে, তাহলে ওই জায়গায় ইনভেস্ট করতে চায় না? অনেক ধনী লোক আছে না, আরব বিশ্বের অনেক ধনী লোক আছে যাদের সাথে রাষ্ট্রের যোগাযোগ নেই কিন্তু সে ধনী। ধরেন যে বাংলাদেশের একটি ধনী কার কথা বলবো, এখন খুব আলোচিত এস আলম। তো এস আলমের মধ্যে এরকম ধনী তো আরব বিশ্বে শত শত হাজার হাজার আছে। এর ভিতরে অনেক এস আলম আছে যারা গাজায় টাকা দিতে চায়, হামাসকে টাকা দিতে চায় বা ওদের উপকার করতে চায়, কিন্তু কোনো মাধ্যম পাচ্ছে না। তো তারা তো চেষ্টা করলে এরকম একটা সমুদ ফটোলা করতে পারতো, কিন্তু তারা তো করতে পারছে না, কারণ তারা জানে যে আমরা গেলেই গুলি করে মারবে না। এই কারণে এই সমুদ ফটিলা এটি হচ্ছে পুরোপুরি ইসরায়েলির একটা প্রকল্প, যে কোনো একজনকে দিয়ে এটা শুরু করিয়েছে। ধরেন আমাকে বলেছে যে তোমাকে এত টাকা দিলাম, তুমি এটা শুরু করো। আমি যে একজনে বুঝলাম এই মাইনে নেওয়া যায় না এই কাজ করতে, অনেকে আবার না বুঝেও গিয়েছে, এটাও সঠিক। এই প্রোগ্রামের মধ্যে অনেকে না বুঝে, মানে এই পরিকল্পনার সাথে যে কয়েকজন জড়িত
সেই জড়িত লোক অনেকগুলো লোককে সংগঠিত করেছে, করে তারপরে এই প্রোগ্রামটা তারা থ্রো করেছে। যারা এর সাথে জড়িত, ইসরায়েলের সাথে এই প্রকল্পটা করতে হবে, তারা তো জানে। আর অনেক মানুষ আসলে জানে না, তারা সত্যিকারে ভেবেছে যে না, জব্বার একটা ভালো মানুষ, আমি জানি জব্বার যখন বলছে আমি যাব, কিন্তু জব্বার যে এজেন্ট তা তো আর আমি জানি না। এই জন্য মুসলমান হয়েছেন পারিবারিক কারণে হোক, যেভাবে হোক কারণে হয়েছেন, মুসলমান হয়ে তো আর প্রতিবেশীর কাছে তো আর আপনি নিরাপদ না, আমি নিরাপদ না, আমরা এরকম মুসলমান হয়েছি। তো সেই মুসলমান যখন হয়েছেন, আল্লাহ বানায়েছে, এই জন্য মুসলমানের প্রকৃত শত্রু কে এটি খুব ভালো করে চিনবেন। অনেকেই গর্ব করে বলেন যে আমার ভাই ইউরোপে থাকে, আমার ভাই আমেরিকায় থাকে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে। এদের তো লজ্জা শরম নেই, এরা ইতিহাস জানে না কিভাবে এই ব্রিটিশ সৈন্যরা বাঙালি নারীদের ধর্ষণ করেছে সে সম্পর্কে এদের কোনো পড়াশোনা নেই। এই জন্য এরা গর্ব করে বলে যে আমার ভাই ইংল্যান্ডে থাকে, আমেরিকায় থাকে। তা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসলে ক্ষোভের এবং রাগের জায়গা থেকে এই কথা বলতে এসেছি। সচরাচর মানে বর্তমানে লেখালেখি কথা বলা একটা ঝামেলায় রূপান্তর হয়েছে। মানে শত্রু নেই কিন্তু লিখতে যে শত্রু হয়ে গেলাম। বাংলাদেশে হা রিয়াক্ট দেওয়ার কারণে মার্ডার হয়েছে, ফেসবুকে হা রিয়াক্ট দেওয়ার কারণে। সেই কারণে এইসব মিডিয়া বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। তারপরও নিজের রাগ এবং ক্ষোভের জায়গা থেকে এই কথা বলতে এসেছি। কেউ ভালোভাবে নেবে, কেউ খারাপভাবে নেবে। যাই হোক, শেষে আরও কিছু বলতে চেয়েছিলাম, অনেক 16 মিনিট পার হয়ে গেছে, কিন্তু শেষ হবে না। এখনই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।